আবার আপনাদের সময় নষ্ট করতে চলে এলাম। আর আজকের একটু সকালই সময় নষ্ট করছি। তো আজকের ভিডিওটা, শরীরটা খুব একটা ভালো নেই, যার জন্যই বোধহয় আজকে সকালে করে নিচ্ছি, যে রাত্রিবেলা কেমন থাকবো না থাকবো আমি নিজেও জানি না যা হচ্ছে। তো এর মধ্যে বাজারে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। ইসরায়েল ইরানের যুদ্ধ, তার জন্য বাজারে আমরা একটা ফল দেখেছি। এটাকে অ্যাকচুয়ালি ফল বলে না। 5% বাজারটা পড়া কোনো ফল নয়। 26,200 থেকে 25,200। তো প্যানিক করবেন না। কোথাও না কোথাও দুর্গাপুজোর আগে বাজার সেল দিচ্ছে। আর এই সেলে ভালো জিনিসগুলো, কোনটাতে ভালো জিনিস আমি সবচেয়ে সস্তায় পাচ্ছি, সেই জিনিসগুলোকে কেনার চেষ্টা করুন, প্যানিক না করে। বাজারের এখন সিচুয়েশন অতটাও নয় যে ইসরায়েল ইরানের যুদ্ধে বাজার বিশাল বড় ধস নামবে। ঠিক আছে, কোথাও না কোথাও হ্যাঁ, ফল এক্সপেক্টেড ছিল 24,500, 24,000 অবধি আসতেই পারে। 5-10% বাজার করলে কিচ্ছু যায় আসে না। বাজার আপনার চিন্তাভাবনা অনুযায়ী চলবে না। আপনার চিন্তাভাবনা কোথায় কাজ করানো উচিত, আমি কোন স্টকটা কিনবো, আমার ক্যাপিটাল কত, আমি কিভাবে প্ল্যান করে ট্রেডিংটা করব, এটার ওপর। 2 নম্বর জিনিস, যে স্টকগুলো আপনার কেনা রয়েছে, যেগুলো লসে রয়েছে, বিশেষ করে রেলওয়ে, ডিফেন্সের প্রচুর স্টক প্রচুর মানুষের পোর্টফোলিওতে রয়েছে, আর সেগুলো লসে রয়েছে। দুম দারাক্কা এই স্টকগুলোকে অ্যাভারেজ করবেন না। প্রত্যেকটা মার্কেটের র্যালিতে কিন্তু বাজারের মানে কি বলবো, সেক্টর রোটেশন হয়। এই র্যালিটা রেলওয়ে ডিফেন্স করেছে, পরের র্যালিটা অন্য কোনো সেক্টর করবে, তারপরের র্যালিটা আদার্স কোনো সেক্টর করবে। তো সেলে যখন আমি জিনিস কিনছি, আমার কাছে কোটি কোটি টাকা তো নেই। 5-10 হাজার টাকা বা 25,000 টাকার যখন শপিং করব, খুব চিন্তা ভাবনা করে ভালো ভালো স্টককেই আমাদেরকে পিক করতে হবে। এবার যেটা বলার কথা, বাজার নিয়ে প্যানিক না করে 25,200, 24,800, 24,500, 200 পয়েন্টের নিচের রেঞ্জে যথেষ্ট পরিমাণ ওপেন ইন্টারেস্ট বাড়ছে, মানে বড় প্লেয়াররা পুট শর্ট করছে। তো বাজার হয়তো দাঁড়িয়ে যেতে পারে এই সব জায়গা থেকে। ব্যাংক নিফটি একটা এবিসি ফরমেশন কমপ্লিট করেছে। ব্যাংক নিফটি লাস্ট 3 মাস 4 মাসে যখনই ফল হয়েছে, 2800 পয়েন্টের ফল হয়েছে। ইভেন কালকেরও হাই থেকে এক্স্যাক্ট 2800 পয়েন্ট ফল হওয়ার পরই 200 পয়েন্ট রিকভার দিল। এবার জানি না বাজার আজকের কি করবে। আজকের সকালবেলাটা খুব ইম্পর্টেন্ট। এবার কথা হচ্ছে যে আজকের ভিডিওটাকে হঠাৎ সকাল সকাল পাবলিশ করার কারণ কি। প্রথম কথা হচ্ছে যে ইএমএস সেক্টর, মানে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টর, আমার হিসেবে, খুব অশিক্ষিত মানুষ আমি, খুব কম বুঝি, যতটুকু নিজের চিন্তাভাবনায় বুঝেছি যে আমি বাজারের কিচ্ছু না বুঝলেও পয়সা কামাতে পারবো। খালি আমাকে এতটুকু বুঝতে হবে যে আগামী দিনে কোন জিনিসটার ডিমান্ড তৈরি হতে চলেছে, কোন জিনিসটা মানুষ কিনতে চাইবে। যেমন একটু আগেও, কিছুদিন আগেও একটা উদাহরণে বলেছিলাম যে সিম্ফনি এয়ার কুলার 1999 সালে 50 পয়সা দাম ছিল। তখন যদি আমি বুঝতে পারতাম যে 20 বছর বাদে এতটা গরম পড়বে, ঘরে ঘরে এসি এয়ার কুলারের দরকার পড়বে, তাহলে কিন্তু আজকের আমি কোটিপতি হতে পারতাম। তো খুব সহজ সরলভাবে এতটুকু বুঝেছি বাজারকে, যে ভবিষ্যতে ডিমান্ড কোন জায়গাটায় আসতে চলেছে সেটাকে বোঝার চেষ্টা করো। আর যখন এইসব টুকটাক পড়াশোনায় এগুলো চলতে থাকে, তার মধ্যেই হঠাৎ করে একটা সেক্টরে চোখ আটকে গেল, বা এই সেক্টর নিয়ে হঠাৎ করে পড়াশোনা শুরু করার কারণ রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে একটা সেমিকন্ডাক্টর কারখানা হচ্ছে, বিশাল বড় ইনভেস্টমেন্ট আসছে মমতা ব্যানার্জির। এই নিউজগুলো দেখে যে এই মার্কেটটা অ্যাকচুয়ালি কতটা বড়, কি কি গল্প না গল্প আমাকে বুঝতে হবে। তো এই যে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টর, এই মার্কেটটা কিন্তু আগামী দিনে হিউজ হতে চলেছে, হিউজ। আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্মার্ট,
স্মার্ট টিভি, স্মার্ট ওয়াশিং মেশিন, স্মার্ট এসি, ঠিক আছে? একমাত্র আমরা ছাড়া সবাই স্মার্ট হয়ে যাচ্ছে, সব কিছু স্মার্ট হয়ে যাচ্ছে। আমরাই খালি একই পদ্ধতিতে ট্রেডিং করছি আর লস করছি। তো যাই হোক, সমস্ত কিছু স্মার্ট হচ্ছে, আর এই স্মার্টনেসের জন্য ওদের সেমিকন্ডাক্টর চিপ দরকার, ওই রিমোট কন্ট্রোল সমস্ত জিনিসপত্রের জন্য। ইভিতে, ইলেকট্রিক ভেহিক্যালে ভীষণ পরিমাণে দরকার এই ধরনের জিনিসগুলো। টিভি, মোবাইল ফোন, প্রত্যেকটা জিনিসের মধ্যে যে সার্কিট বোর্ডটা থাকে দরকার আজকের ডেটে, আর এদের ডিমান্ড হিউজ। ল্যাপটপ থেকে শুরু করে ওয়াশিং মেশিন, এসি, প্রত্যেকটা জায়গায় ইচ অ্যান্ড এভরিথিংয়ে সেমিকন্ডাক্টর চিপ। ইভেন আমরা যে কানের হেডফোন ইউজ করছি আজকের ডেটে ওয়্যারলেস, যা কিছু ওয়্যারলেস, প্রত্যেকটা জায়গাতে সেমিকন্ডাক্টর চিপ, তারপর পিসি বোর্ড ইত্যাদি ইত্যাদি নানা ধরনের সার্কিট বোর্ড, নানা ধরনের জিনিসের একটা ডিমান্ড আসছে। এই মুহূর্তে ভারতবর্ষে এই মার্কেটটা দাঁড়িয়ে রয়েছে 2024 সালে 20 থেকে 30 বিলিয়ন ডলারের, মানে 2 থেকে 3,000 কোটি টাকা। পৃথিবীর সমস্ত বড় কোম্পানি এই মুহূর্তে তাইওয়ান, হংকং, চায়না, এদের থেকে এই পিসি বোর্ড বা সার্কিট বোর্ড বা সেমিকন্ডাক্টর চিপ ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো কেনে। ভারতবর্ষ যতটুকু প্রোডাকশান করে আমাদের ডোমেস্টিক নিড মেটাতেই সেটা চলে যায়। কিন্তু হঠাৎ করে ইন্ডিয়ান মার্কেটে হিউজ একটা ইনভেস্টমেন্ট আসছে, বা ইন্ডিয়ান কোম্পানিগুলোতে যারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে একটা হিউজ ইনভেস্টমেন্ট আসছে, যেটা কিন্তু আগামী দিনে যে এই সেক্টরের স্টকগুলোকে একটা হিউজ গ্রোথ দিতে পারে। হিউজ মানে হিউজ, 5 গুণ 10 গুণ হলেও কিন্তু অবাক হব না। খালি ধৈর্য চাই, বসে থাকা চাই। আজকের যে মার্কেটটা 20 থেকে 30 বিলিয়ন রয়েছে, প্রায় 2024 শেষ হতে চলল, বাই 2027 এটা মিনিমাম 100 বিলিয়ন ডলারের মার্কেট হতে চলেছে ইন্ডিয়ায়। এটা মিনিমাম এক্সপেকটেশন। এবার কথাটা হচ্ছে যে হঠাৎ করে এই যে ইএমএস সেক্টর বা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টর, সেটা ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, সেমিকন্ডাক্টর চিপ, স্মার্ট লাইট, আজকালকার দিনে সব কিছুতে হঠাৎ করে ইন্ডিয়ার এতটা গ্রোথ এক্সপেকটেশন আসছে কেন? কেন ইন্ডিয়ার কোম্পানিগুলোর প্রতি বিদেশের এত ভালোবাসা? প্রথম রিজন, আমাদের গভর্নমেন্টের স্কিম। গভর্নমেন্ট তার পিএলআই স্কিম, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম যেটা হয়, এই সেক্টরটাকে কিন্তু প্রচুর সুবিধা দিচ্ছে, কারণ গভর্নমেন্টও বুঝতে পারছে ভবিষ্যৎ এটা। তো এই জায়গাতে যারা ম্যানুফ্যাকচারিংয়ে আছে তাদেরকে বিশাল বড় সুবিধা দেওয়া হচ্ছে, যাতে তারা নতুন ফ্যাক্টরি সেট আপ করতে পারে, প্রোডাকশান করতে পারে, একটু কম দামে মাল বিক্রি করতে পারে। একটা বিশাল বড় চাকরির জায়গা তৈরি হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইন্ডিয়াতে লেবার কস্ট, মানে ইনফ্রাস্ট্রাকচার কস্ট কম, যেহেতু গভর্নমেন্টের আসছে। 140 কোটির দেশ, বেকারের সংখ্যা অনেক, তো সেই জায়গা থেকে চাকরির জায়গা চলে আসছে একটা। যদিও বেকার বলবো না, কারণ আজকের ডেটে আমার মতন ইউটিউবারও প্রচুর রয়েছে, প্রচুর টাকা কামায় বেকার হয়েও। তো যেটা হচ্ছে ব্যাপার, যে প্রচুর মানুষের একটা চাকরির সুযোগ তৈরি হবে, যেহেতু এখানে লেবারটা সস্তা বা স্কিল লেবার সস্তা। শিক্ষিত জানে, কিন্তু আমরা দেখতে পাবো গিয়ে যে তারা 150 টাকা 200 টাকা রোজে কাজ করে। যথেষ্ট স্কিলড লেবার তারা। আপনি পাড়ার গ্যারেজে চলে যান, 5,000 টাকা মাইনে পায়। কোনো ডিগ্রি নেই বলে মারুতি চাকরি দিচ্ছে না, কিন্তু মারুতির আচ্ছা আচ্ছা ইঞ্জিনিয়ারের বাবা তারা এমন গাড়ি সারাবে। তো যাই হোক, এটা একটা যেমন ব্যাপার। 3 নম্বর জিনিস, আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, চায়না +1, মানে পৃথিবীর ইউরোপিয়ান কান্ট্রি যারা, মানে ওয়ার্ল্ড মার্কেটের এই মুহূর্তে বলতে পারেন 50 to 60% এইসব প্রোডাক্টের দখল করে বসে আছে চায়না। তো ইউরোপিয়ান কান্ট্রিগুলো চায়নার ওপর ডিপেন্ডেন্সি কমাতে চাইছে। একজনই থাকলে না মোনোপলি মার্কেট হয়ে যায়, চায়না আজ যেটা বলবে কাল যেটা বলবে ওদেরকে সেটাই শুনতে হবে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা চাইছে একটা সেকেন্ড হাব দরকার, যেখান থেকেও ওরা, মানে কি বলবো, কোনো ডিস্টারবেন্স আসবে না। কালকে যদি চায়না কোনো ঝামেলা করে, ইন্ডিয়ার থেকে যেন তারা ডেলিভারি পেয়ে যায়।
তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে চায়না +1 এই ব্যাপারটা ইউরোপিয়ান কান্ট্রিরা মাথা ঘামাচ্ছে, এটা বিশাল বড় ইম্পর্টেন্ট জিনিস। 4 নম্বর জিনিস কি, ইন্ডিয়ার নিজস্ব মার্কেট এতটা বড়, কনজিউমার সেগমেন্টে ইন্ডিয়া বোধহয় সবচেয়ে বড় মার্কেট। আজকের প্রত্যেকে তার প্রোডাক্ট এসে ইন্ডিয়াতেই বেঁচে যায়, ঠিক আছে। ইন্ডিয়া পৃথিবীর প্রচুর দেশকে বড় লোক করছে। তো ইন্ডিয়ার নিজস্ব ডিমান্ড এত বেশি, সেটা স্মার্টফোন হোক, হেডফোন হোক, ইলেকট্রিক টুথব্রাশ হোক, কোথায় না রয়েছে। মানে যাই হোক, আর খারাপে বেরিয়ে যাবে। 4 নম্বর জিনিস হচ্ছে যেটা ইন্ডিয়াতে না শিক্ষিত লোকের সংখ্যা বেশি। পৃথিবীর যত বড় বড় কোম্পানির টপ লেভেলে না তুমি ইন্ডিয়ানদেরকে খুঁজে পাবেই পাবে, বা আমরা খুঁজে পাবো, এটা আমাদের গর্বের জায়গা। ব্রেনটা আমাদের রিয়েলি দুর্ধর্ষ। এবার কথাটা হচ্ছে যে এই যে ব্রেনটা দুর্ধর্ষ, এখন চায়না কি করে না, মানে ওরা হচ্ছে ওই একদম মানে রোবটের মতন, ভাই এটার সাথে এটা জুড়বি, ওটার সাথে ওটা জুড়বি, মাল বানাবি, দিয়ে দিবি, নিজেদের কোনো বুদ্ধি লাগায় না। কিন্তু ইন্ডিয়াতে রয়েছে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। মানে একটা প্রোডাক্টকে নিয়ে বিভিন্নভাবে মানে রিসার্চ করা হচ্ছে, আচ্ছা এটা যদি এরকম হয় তাহলে কি হয়, এটা যদি এরকমভাবে বানানো হয় কি হয়। যার জন্য ইউরোপিয়ান কান্ট্রির যে বড় বড় কোম্পানি যাদের এগুলো দরকার, তারা ইন্ডিয়ার কোম্পানিগুলোর কাছে এসে কি বলছে যে ভাই কাস্টমার না এরকম একটা জিনিস চাইছে, ঠিক আছে। এইবার ইন্ডিয়ান কোম্পানির ব্রেনরা মাথা ঘামাতে শুরু করলো, আচ্ছা কাস্টমার এটা চাইছে, তাহলে এটা এটা এইভাবে করাতে পারে। তারপর একটা জিনিস বানিয়ে কোম্পানিকে দিচ্ছে, কোম্পানি সেটা চেক করছে, ভালো হচ্ছে, আবার একটু ডেভেলপমেন্ট হচ্ছে। মানে মোদ্দা কথা, নিউ প্রোডাক্ট ইনোভেশন যেটাকে বলা হয়, সেটা কিন্তু ইন্ডিয়ান কোম্পানি করছে। চায়না ফায়না হচ্ছে কপি মাল। ওদেরকে একটা মাল দিয়ে দাও, ওরা খুলে দেখবে আর ঠিক সেরকমই জুড়বে। নিজেদের বুদ্ধি লাগিয়ে এক্সট্রা কিছু এফার্ট দেবে, এক্সট্রা কিছু ফিচার্স অ্যাড করবে, সেটা ওদের ক্ষমতাতে বাইরে। তো এই কারণ হচ্ছে ইন্ডিয়া একটা বড় জায়গা, যে নতুন স্যামসাং বলুন, অ্যাপেল বলুন, বা আজকের লেনোভো বলুন, এরা প্রত্যেকে ইন্ডিয়ান ব্রেনগুলো বা ইন্ডিয়ান কোম্পানির সঙ্গে কাজ করতে চাইছে, যাতে দুজনে মিলে কাজ করে নতুন নতুন প্রোডাক্টকে আনা যায়। কারণ এই মার্কেটটা এত তাড়াতাড়ি পাল্টাচ্ছে না, ভাবনা চিন্তার বাইরে। মানে কালকের আমি 16 মেগাপিক্সেল ক্যামেরা বানাতাম, আজকের বানালে কেউ কিনবে না 3 মাসের মধ্যে। আজকের ফোনে কি ঢোকাতে হবে, AI ঢোকাতে হবে। কালকে দেখবো AI ওয়ালা ফোন কিনছে না, আবার নতুন কিছু চলে এসেছে। প্রত্যেক 3 মাসে মানুষের রিকোয়ারমেন্ট পাল্টাচ্ছে। জামা কাপড়ের মতন মানুষ আজকের ডেটে ফোন পাল্টায়, মানে আননেসেসারি ফোন পাল্টাচ্ছে মানুষ জামা কাপড়ের মতন। অ্যাপেলের ফোন হাতে না থাকলে বোধহয় আমার স্ট্যাটাস বলে কিছু নেই, ওটা একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে অ্যাপেলের ফোনটা, একটা টাইমে যেমন ব্ল্যাকবেরি ছিল। তো যাই হোক, আর এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাপেল, লেনোভো, স্যামসাং, এই 3টে বিগেস্ট কোম্পানি ইন্ডিয়ার কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে চাইছে ফর সেমিকন্ডাক্টর চিপ, যেটার ডিমান্ড সবচেয়ে হায়েস্ট, বোর্ড, সার্কিট বোর্ড, বা আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট, লাইট ফাইট, এইসবের মার্কেটে। এদের এক একজনের ইনভেস্টমেন্টের পরিমাণ কারুর 40 বিলিয়ন, কারুর 50 বিলিয়ন। তো $100 বিলিয়ন মার্কেট হবে, 20 থেকে 100, এটা খুব রাফ অ্যাজাম্পশন, খুব রাফ। এটা যে আরও কত বড় হতে পারে আমাদের ভাবনা চিন্তার এখনো বাইরে। এবার কথা হচ্ছে যে তাহলে এই যে এত বড় একটা মুভমেন্ট হতে চলেছে, একখানা মানে হিস্টোরিক্যাল চেঞ্জেস আসতে চলেছে একটা সেক্টরে, এই জায়গা থেকে এই সেক্টরে কোন কোম্পানিগুলো কাজ করে, কোন কোম্পানিগুলোতে আমরা নজর রাখবো। অবভিয়াসলি দামি কোম্পানি আছে, সস্তা কোম্পানিও আছে। আমার জ্ঞান, আবার বলছি, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমার থেকে প্রচুর শিক্ষিত মানুষ ইউটিউবেও আছে। তো কোনো ডিসিশন নেওয়ার আগে একবার পড়াশোনা করে নেবেন, চর্চা করবেন, বা অন্যান্য যারা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট তাদের ভিডিও দেখে নেবেন। আমার সাদামাটা বুদ্ধিতে আমার যতটুকু মনে হয়,
বা আমি যে স্টকগুলোকে প্রেফার করছি ভবিষ্যতের জন্য, আমি খালি আমার ভিউটা বা ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। প্রথম স্টক হচ্ছে কেএনএস টেকনোলজি। কেএনএস টেকনোলজি দাম বেশি, কিন্তু দাম বেশি হলেও আমি চেষ্টা করব এক পিস কিনে রাখার, কারণ কালকের বোনাস দিয়ে দেবে, ডিভিডেন্ড দিয়ে দেবে বা স্প্লিট করে দেবে, কোনো ব্যাপার না, এক পিস শেয়ারই কিনে রাখবো। অ্যাম্বার এন্টারপ্রাইজ, এটারও দাম হাই, এক পিস কেনার চেষ্টা করব। মানে আমি মানছি যে আমরা 25-50 হাজার ক্যাপিটালের লোকেদের জন্য হয়তো এই শেয়ারগুলো নয়, কিন্তু তার বাইরেও আছে পিজি ইলেকট্রোপ্লাস্ট, সিরমা, ডিসিডাব্লিউ, হ্যাভেলস, আইকিওল আইটি, বা আপনারা আপনাদের মতন করে গুগলে যান, স্ক্রিনার.com-এ যান, এই ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টরে কোন কোন স্টক কাজ করছে তাদেরকে নিয়ে একটু রিসার্চ করুন, একটু পড়াশোনা করুন। গুগলে সব আছে, আপনাকে খালি খেটে একটু বার করতে হবে। আশা করি বেনিফিট পাবেন। আবার বলছি, যদি খুব ভুল না হই, আগের র্যালিটা যদি রেলওয়ে ডিফেন্সের হয়ে থাকে, কোথাও না কোথাও এই র্যালিটা আমার কাছে এই ধরনের স্টকগুলো, এক হচ্ছে ইএমএস সেক্টর, একটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমি বহুদিন বলেছি, দাম অনেক বেড়ে গেছে ইন্স্যুরেন্স স্টকের, সেখান থেকে আজকের ডেটে হঠাৎ করে রিয়েলাইজ করেছি ইএমএস সেক্টরটা কিন্তু একটা আমরা যা ভাবছি তার থেকে অনেক বড় মার্কেট তৈরি হতে চলেছে। আর ওয়ার্ল্ড ওভার ডিমান্ড এই প্রোডাক্টগুলোর, খালি ইন্ডিয়াই এতটা নিতে পারে ভাবনা চিন্তার বাইরে, মানে ইন্ডিয়াই এতটা সেল দিতে পারে। তো যাই হোক, চিন্তা ভাবনা আপনারা করুন, কারণ দেখুন, সবার করুন নিজের মতো। আচ্ছা, আবার প্রচুর মানুষ সুইং ট্রেড পকেটে চাপ না দিয়ে করতে চেয়েছিলে। মাত্র 1700 টাকায় 3 মাসের রুমা কোর্স চালু হচ্ছে। আশা করি বাজার নিয়ে চিন্তা ভাবনা পাল্টে যাবে। ভলিউমকে কিভাবে অ্যাপ্লাই করে ফেক আউট আর ব্রেকআউটকে ধরতে হয়, বা একটা ক্যান্ডেল স্টিক এক্স্যাক্ট কোন লোকেশানে হলে পয়সা দেয়, এই জিনিসগুলো হয়তো আমরা পাবো। 2 নম্বর জিনিস হচ্ছে, বারবার আমি বলে বলে কমিটমেন্ট বা মিসকমিটমেন্ট করছি, কমিটমেন্ট করেও রাখতে পারছি না, সেটা হচ্ছে লাইভ ট্রেডিং। এই সপ্তাহটা শরীর খারাপের জন্য করতে পারলাম না, হোপফুলি নেক্সট উইক থেকে শুরু করব। অফলাইনে যারা বিরাটি, প্যান্ডেল, কৃষ্ণনগর পুরো কোর্সটা করতে চান বা পড়াশোনা করতে চান, তারা যোগাযোগ করবেন। আর ভিডিওটাকে লম্বা করব না। এই সপ্তাহে স্টক যদি বলতে হয়, যেটা আমার মনে হচ্ছে পয়সা দেবে, সেটা হচ্ছে অরবিন্দ ফার্মা। আর আজকের এই ভিডিওটা সকাল সকাল করার বা পাবলিশ করার একটা বড় রিজন হচ্ছে, মার্কেটটা নিচে খুললে যদি আপনাদের কারোর কাছে অল্প বিস্তর টাকা থেকে থাকে অ্যাকাউন্টে, যদি আপনাদের মনে হয়, তাহলে এই যে স্টকগুলো বললাম ইএমএস সেক্টরে, যদি আপনার নিজের এই 1-2 ঘন্টা টাইমে পড়াশোনা করে ভালো লাগে, তাহলে স্টকটাকে আপনারা পারচেস করার সময়টা পাবেন। বাট হয়তো দেখা গেল বাজার আজকের উইকেন্ড, তো একটা শর্ট কভারিং র্যালি আসতে পারে, তো তাতে হয়তো দাম ওপরে চলে যেতে পারে, যার জন্য এত সাত সকালে ভিডিওটা করা। সামনে পুজো, ভালো থাকবেন, আনন্দ করুন। ও আরেকটা জিনিস, উন্নমিত, অভিজিৎ দা, সুস্মিতা, প্রত্যেকের নাম আমার এক্স্যাক্ট মাথায় নেই, প্রত্যেকে আমাকে হেল্প পাঠিয়েছিলে যে পুজোতে আমরা যে কাজগুলো করি চাইতে হয়নি, অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে এসেছে। আন্তরিকভাবে ধন্যবাদ, স্ট্যাটাসেও পোস্ট করেছিলাম। তো আশ্রম বা এতে যা হচ্ছে হচ্ছে, তোমরা যে টাকাটা পাঠিয়েছিলে, আচমকাই আমাদেরই টিমের আরেকজন মেম্বার শুভম ডন, ওদের ওখান থেকে একটা টিম যাচ্ছিল বন্যা ত্রাণ নিয়ে, মানে আমার ওই জায়গাটা মাথাতে সত্যিই ছিল না। তো তোমাদের এই হেল্পটা পেয়েছিলাম বলে আজকের হয়তো কিছু মানুষের জন্য পাঁশকুড়া, ঘাটাল এই দিকে হয়তো কিছু নতুন জামা কাপড় বা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস গেছে। থ্যাংক ইউ। ছবি শুভম পাঠিয়ে দেবে, আমি দিয়ে দেবো সবাইকে যারা হেল্প করেছো। ভালো থেকো সবাইকে। সো পুজো তো
আমরা ভালো কাটাবো, যদি আশেপাশের মানুষগুলোর একটু ভালো কাটে, খারাপ কী আছে। চলো, ভালো থেকো সবাই, আবার দেখা হবে নেক্সট উইকে। খুব ভালো করে পুজো কাটিও।